আজ আবার তোমাদের কিছু অঙ্কের টিপস নিয়ে উপস্থিত হয়েছি এনিক পথফ্রেন্ডের চ্যানেল পক্ষ থেকে। বোর্ডে দেখো দুটো অঙ্ক লেখা আছে। 1 নম্বর অঙ্ক দেওয়া আছে, দেখো যে G8 ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানরা সকলের সঙ্গে করমোদন করলে মোট করমোদনের সংখ্যা কত হবে? হ্যাঁ, গ্রুপ 8, G8 মানে গ্রুপ 8, মানে 8টা দেশের রাষ্ট্রনায়করা সবাই সবার সঙ্গে ধরে হ্যান্ডশেক করছে, তাহলে হ্যান্ডশেকের সঙ্গে কত হবে? তাহলে এই ধরনের কোয়েশ্চেনের সমাধান আমরা কিভাবে করব? একটা হ্যান্ডশেকের জন্য দুজন রাষ্ট্রনায়কের দুটো হাত দরকার, তাহলে 8জন রাষ্ট্রনায়ক আছে, 8জন রাষ্ট্রনায়কের মধ্যে থেকে আমরা দুজন দুজন করে নিব, তাহলে অ্যান্সারটা হবে 8C2। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 minus 2, এটা ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6, তাহলে হচ্ছে কত? উপরে 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 আর নিচে 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6। এটা কাটলো, এটাকে কাটো, 4 7 28, তাহলে টোটাল করমোদনের সংখ্যা 28 হবে। এইরকম ভাবে আমরা করতে পারি, এটাই সবচেয়ে শর্টকাট প্রসেস। হ্যাঁ, এটা কম্বিনেশনের অঙ্ক তোমার। তাহলে 8C2 মানে NC2 এর যে সূত্রটা আছে, NC2 সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু NCR, NC2 না NCR, NCR সমান ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল NCR সমান ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ইনটু ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। এই সূত্র অনুসারে এটা হলো তোমার। আর আরো একভাবে করা যায়, এটাই সবচেয়ে সহজ, শর্টকাটে হচ্ছে। আর NCR এই সূত্র জানা না থাকলে তোমরা এই ধরনের সমস্যা হলে n ইন্টু n মাইনাস 1/2 করলে অ্যান্সারটা হয়ে যাবে। n হচ্ছে মানে টোটাল দেশের সংখ্যা 8 ইন্টু 8 মাইনাস 1/2, তাহলে কত হবে? 8 ইন্টু 7/2, 4 7 28, n ইন্টু n মাইনাস 1/2। এই সূত্রটা অ্যাপ্লাই করলে হবে। আরো যদি শর্টকাটে আমরা করি, তাহলে 8টা দেশের রাষ্ট্রনায়ককে আমরা 1 থেকে 8 পর্যন্ত ধরে নাম্বারিং করে দিলাম। 1 নম্বর, 2 নম্বর, 3 4 5 6 7 8। তাহলে প্রথম রাষ্ট্রনায়ক কতজনের সঙ্গে হ্যান্ডশেক করতে পারবে? তাহলে প্রথম জন 1 2 3 4 5 6 7 জনের সঙ্গে করতে পারবে। প্রথম জন 7 জনের সঙ্গে করলো। দ্বিতীয় জন কতজনের সঙ্গে করলো? দ্বিতীয় জন দেখো 1 2 3 4 5 6 জনের সঙ্গে করবে। তৃতীয় জন কতজনের সঙ্গে করবে? 1 2 3 4 5 জনের সঙ্গে করবে। চতুর্থ জন কতজনের সঙ্গে করবে? 1 2 3 4 জনের সঙ্গে করবে। পঞ্চম জন 1 2 3 জনের সঙ্গে করবে। ষষ্ঠ জন 1 2 জনের সঙ্গে করবে। আর সপ্তম জন 1 জনের সঙ্গে করবে। তাহলে এটা যোগ করে দাও, এটা যোগ করলে সেই 88 হবে। তাহলে এইভাবে করতে পারি। 3 রকম প্রসেস দেখানো থাকলো, যার যেটা সুবিধা সেটা সেভাবে করবে। আর 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা বলেছে যে পৃথিবীর আহ্নিক গতিবেগ 12% বৃদ্ধি পেলে একদিনের সময়কাল কত হবে? পৃথিবীর আহ্নিক গতির ফলে আমরা জানি দিন রাত্রি হয়, বার্ষিক গতির ফলে সিজনাল চেঞ্জ, ঋতু পরিবর্তন হয়। তাহলে ওইখানে আহ্নিক গতিবেগ যদি 12% বৃদ্ধি পায়, তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে? এটা হচ্ছে কোশ্চেন। এবার আমরা জানি একদিন সমান কত? আমরা জানি যে একদিন সমান 24 ঘন্টা, 24 আওয়ার্স। তাহলে আহ্নিক গতিবেগ, আমরা নরমাল গতিবেগ যদি আমরা ভি ধরি, নরমাল গতিবেগটা আমরা ভি ধরলাম, তাহলে গতিবেগ যদি ভি কিমি পার ঘন্টা হয়, এটা আমরা ধরলাম, ভি কিমি পার ঘন্টা যদি হয়, তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে? দিনের দৈর্ঘ্য হবে তোমার 24 ঘন্টা, 24 ঘন্টা হবে। আর এই গতিবেগটা 12% বৃদ্ধি পেয়েছে, তাহলে নতুন গতিবেগ কত হবে? নতুন গতিবেগ তোমার ভি ছিল
এবার এর সঙ্গে 12% বৃদ্ধি পেল, মানে 112/100 হলো। নতুন গতিবেগ হলো 112v/100 এত কিমি পার ঘন্টা। এটা নতুন গতিবেগ হলো, তাই না? এবার কি হচ্ছে, আমরা জানি গতিবেগের সঙ্গে মানে গতিবেগের সঙ্গে সময়ের একটা সম্পর্ক কি ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে, তাই না? গতিবেগ যদি বেড়ে যায় তাহলে সময় কম লাগবে, আর গতিবেগ যদি কমে যায় তাহলে সময় বেশি লাগবে। তাহলে গতিবেগের সঙ্গে সময়ের যে ব্যস্ত সম্পর্ক, এইটাকে আমরা কাজে লাগি করছি। দেখো, গতিবেগের সঙ্গে সময়ের সম্পর্ক যেহেতু ব্যস্ত, তাহলে দুটো গতিবেগের অনুপাত, প্রথম গতিবেগ ছিল ভি আর নতুন গতিবেগ হলো 112v/100, তাহলে ভি ইজ টু 112v/100 ইজ ইকুইভ্যালেন্ট টু, এটা সমানুপাতিক কত হবে? তাহলে প্রথম গতিবেগ ভি, তখন সময় ছিল কত? 24 ঘন্টা। আর যখন নতুন গতিবেগ হলো তখন দিনের দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এক্স ঘন্টা, ধরে নিলাম এক্স আওয়ার। হ্যাঁ, যখন গতিবেগ বেড়ে গেল তখন আমরা ধরলাম দিনের সময়কালটা এক্স ঘন্টা হলো। তাহলে প্রথমে ছিল গতিবেগ ভি, পরে গতিবেগ হলো 112v/100, প্রথমে দিনের দৈর্ঘ্য 24 ঘন্টা, পরে ছিল হলো এক্স ঘন্টা। তাহলে যেহেতু গতিবেগের অনুপাত, তাহলে এখানে সময়ের অনুপাতটা উল্টে যাবে, যেহেতু গতিবেগের সঙ্গে সময়ের একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। তাহলে ভি ইজ টু 112v/100, এটা সমান হয়ে যাবে এক্স ইজ টু 24, এক্স ইজ টু 24 এটা হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এক্স এর মান বের করতে পারবো। কত হয় দেখো এক্স এর মান। তাহলে এখানে v/112v/100 সমান এটা x/24। তাহলে এখান থেকে v/1 ইন্টু 100/112 v সমান x/24। এই ভি ভি কেটে গেল, তাহলে এখানে কত থাকলো তোমার? 100/112 সমান x/24। এটাকে 4 দিয়ে যদি আমরা কাটি, 4 25 100, এটাকে যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, ঠিক আছে, 4 8 32, 4 28 112। তাহলে এখানে আবার এখানে 4 দিয়ে কাটবে, 4 6 24, আর এখানে 4 7 28। তাহলে এখানে কত হলো তোমার? 4 4 6 24 আর 4 7 28, তাহলে 7x। তাহলে এখানে 7x = 6 25 150। এটা হলো অতএব x সমান 150/7 সমান কত হবে? তাহলে এটাকে যদি আমরা, তাহলে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 হলো 10, 7 একে 7 আর 3 এর 7, তাহলে এত আওয়ার। তাহলে 21 × 3 এর 7 ঘন্টা হবে দিনের দৈর্ঘ্য, 21 × 3 এর 7 ঘন্টা। তাহলে এইভাবে আমরা অঙ্কটা সমাধান করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এরপরে আরো একটা কোশ্চেন নিয়ে আসছি। আটটি সংখ্যার গড় 8 এবং প্রথম দুটির গড় 15.5 ও তার পরের তিনটির গড় 21.1-3, 21.1-3। ষষ্ঠ
ষষ্ঠ সংখ্যাটি ষষ্ঠ সংখ্যাটি সপ্তম ও অষ্টম সংখ্যার ষষ্ঠ সংখ্যাটি সপ্তম ও অষ্টম সংখ্যার চেয়ে যথাক্রমে 4 ও 7 কম, যথাক্রমে 4 ও 7 কম। শেষ সংখ্যাটি কত? শেষ সংখ্যাটি কত, এটা হচ্ছে কোশ্চেন। তাহলে এখানে দেখো 8টি সংখ্যার গড় 20 বলেছে, তাহলে 8টি সংখ্যার সমষ্টি 8 গুণিত 20 হবে 160। প্রথম দুটির গড়, তাহলে এখানে প্রথম দুটির সমষ্টি 15.5 গুণিত 2 31, আর পরের তিনটির সমষ্টি কত হবে? তাহলে পরের তিনটির সমষ্টি তোমার 21 × 1 3 মানে কত? 3 × 1 = 63 আর 1 64 3 গুণিত 3 মানে 3 3 কেটে গেল 64 হলো। এবার আমরা যদি অষ্টম সংখ্যাটা x ধরি, অষ্টম সংখ্যাটা x ধরলাম, ধরো, ঠিক আছে? এখানে হয়তো ধরলাম যে শেষ সংখ্যাটি সমান x, শেষ সংখ্যাটি x ধরেছি আমরা, ঠিক আছে? তাহলে এখানে দেওয়া আছে তোমার ষষ্ঠ সংখ্যাটি সপ্তম ও অষ্টম সংখ্যার চেয়ে যথাক্রমে 4 ও 7 কম। তাহলে এখানে ষষ্ঠ সংখ্যাটি কত হবে? অতএব 6 ষষ্ঠ সংখ্যাটি কত হবে? তাহলে শেষ সংখ্যার থেকে 7 কম, তাহলে x - 7, এটা হচ্ছে ষষ্ঠ সংখ্যা। আর ষষ্ঠ সংখ্যা সপ্তম সংখ্যার থেকে 4 কম, তাহলে আবার এখানে আমরা বের করতে পারবো সপ্তম সংখ্যাটি কত হবে? তাহলে সপ্তম সংখ্যাটি ষষ্ঠ সংখ্যার থেকে 4 বেশি হবে। ষষ্ঠ সংখ্যা কত? x - 7, এর সঙ্গে 4 যোগ করে দিতে হবে, তাহলে সপ্তম সংখ্যা পেয়ে যাব। তাহলে এটা হবে কত? x - 3 হবে, x - 3, এটা হচ্ছে সপ্তম সংখ্যা। এবার আমরা সবগুলা পেয়ে গেছি। এবার শর্তানুসারে তাহলে এখানে শর্তানুসারে দেখো, প্রথম দুটো হচ্ছে 31, তারপরে তিনটি পেয়েছি 64,
তাহলে প্রথম দুটো তিন পাঁচটা হলো 6 নাম্বারটা, ষষ্ঠ সংখ্যাটা x মাইনাস 7, সপ্তম সংখ্যা পেয়েছি x মাইনাস 3, আর অষ্টম সংখ্যা হচ্ছে x। তাহলে এই সবগুলো যোগ করলে হয়ে যাবে 160। তাহলে এখান থেকে x x x 3x হলো 3x প্লাস 31, এখানে 64 এর 31 কত হবে? 64 এর 31 95, আর এখানে মাইনাস 7 মাইনাস 3 মাইনাস 10 সমান 160। তাহলে এখানে দেখো, তাহলে 3x ইজ ইকুয়াল টু 95 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 85 হবে। তাহলে 160 বিয়োগ 85 সমান, এটা বিয়োগ যদি করি তাহলে 75 হবে, 75। তাহলে অতএব x ইজ ইকুয়াল টু 75/3 সমান 25। তাহলে শেষ সংখ্যাটি তোমার 25 হয়ে গেল। এটা খুব ভালো অঙ্ক তোমার, এইভাবে আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, আজকের অঙ্কের টিপস আমি এখানেই শেষ করছি। ভিডিওতে তোমরা প্রথম দিয়ে মনোযোগ দিয়ে শুনবে। আসসালামু আলাইকুম।